আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের আড্ডা অনুষ্ঠানে, যেখানে কথা হবে মন খুলে উইথ আনফিল্টার্ড স্টোরিজ। দর্শক চাইলে কিন্তু এই আড্ডায় আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আর সেখানে যুক্ত হতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আমাদের এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারেন, অথবা আপনারা দেখবেন যে সেই একই পোস্টে একটি ক্যাপশন দেওয়া আছে এবং সেই ক্যাপশনে একটি জুম লিঙ্ক এবং পাসওয়ার্ড দেওয়া আছে। জাস্ট লিঙ্কটা এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের আজকের তারকা অতিথির সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন, অথবা আপনারা চাইলে সেই পোস্টের কমেন্ট সেকশনটা আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, এবং সেই কমেন্ট সেকশনে যেয়ে আপনারা আপনাদের পছন্দের কথাটি আপনাদের পছন্দের তারকাকে জানিয়ে দিতে পারেন। এই যে বারবার বলছি পছন্দের তারকা অতিথি, তার সাথে তো পরিচয় করিয়ে দিতেই হবে, কারণ আজকের রাতের আড্ডাটা আমি জানি খুব সুন্দরভাবে জমে যাবে। কারণ যিনি আমার সামনে বসে আছেন তিনি আমার অত্যন্ত পছন্দের প্রিয়, এবং তাকে দেখলে আসলে আমি এক ধরনের একটা পজিটিভ এনার্জি পাই। তিনি নানা গুণে গুণান্বিত। আমি তাকে বলবো যে তিনি একজন নৃত্যশিল্পী, তিনি একজন দক্ষ অভিনয় শিল্পী, সুনিপুণ সঞ্চালক এবং একই সাথে একজন পেশাদার সাংবাদিক। বলছিলাম অত্যন্ত বিনয়ী। আমি যদি বলি যে তার পার্সোনালিটি এবং অ্যাটিটিউড আমাকে বরাবর মুগ্ধ করে, এবং এতগুলো কথার পর যদি তাকে ছোট্ট একটা বিশেষণে আমি বিশেষায়িত করতে চাই, তাহলে আমি তাকে বলবো বাঘিনী। বাঘিনী কেন বলছি সেটা আমাদের এই আড্ডাতে আপনারা বুঝে যাবেন। আমার সঙ্গে আছেন নাজিবা বাশার। কেমন আছো? আমি খুবই ভালো। আই লাভড ইওর ইন্ট্রো বাই দ্য ওয়ে। কিন্তু তুমি বলতে বলতে আমার মনে হচ্ছিল যে আচ্ছা এই কথাগুলো তো আমিও আয়েশাকে নিয়েই বলতাম। না, এটা খুবই ভালো দিক আপু, যে আমার না খুব ভালো লাগে যে যতবারই তোমার সাথে আমার যেই সেটে দেখা হোক না কেন, সবসময় না তুমি আমাকে খুব ওয়ার্ম ওয়েলকাম করেছো। সো সেম, মানে এটা কিন্তু আমি বলবো খুবই রেসিপ্রোকাল আমাদের মধ্যে। তোমাকে দেখলে যেমন আমার মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে আহা একটা ফুলের মতো একটা বাগানে চলে আসলাম, এবং তোমারও আমার মনে হয় একই একটা রেসিপ্রোকেটেড ফিলিং কাজ করে। একদমই তাই। এবং এটা শুধু তোমার ক্ষেত্রে না, আমি মিলি আন্টিকে দেখলেও আসলে একই রকম উচ্ছ্বসিত হয়ে যায়। মাসুম আঙ্কেলকে দেখলে একটু কম হই, কারণ মেলদেরকে আমি একটু কম পছন্দ করি, ফিমেলদেরকে আমি একটু বেশি পছন্দ করি। বাবা দেখছে কিন্তু। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আঙ্কেল? একটু একদম শুরু থেকে যদি জানতে চাই আপু, যে আমরা জানি যে তুমি একটা সময় নাচ করতে, এবং এখন কাজের চাপে এবং অনেক কিছু মিলে নাচটা আসলে কন্টিনিউ করতে পারো না। প্রায়ই আমাদের মধ্যে কথা হয় যে আমরা একসাথে নাচের ভিডিও বানাবো, এই করব সেই করব, কিন্তু হয়ে ওঠে না। সো এই যে নাচটা হঠাৎ করে ছেড়ে দিলে, এখন কি মাঝে মাঝে মনে হয় যে কখনো যদি সুযোগ পেতে তাহলে ওখানে চলে যেতে? অনেক আয়েশা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কখনো তো দূরের কথা, আমার প্রতিদিন মনে হয়, এভরি ডে আই মিস দ্যাট পার্ট অফ মি। আমার মানে এখনো কিন্তু যদি আমি কোনো গান শুনি যেটা ধরো শুনে মনে হয় যে ভালো কোরিওগ্রাফি চলবে, আমার কিন্তু হাত পা আপনি মুভ করতে থাকে তালের সাথে, এবং তখন খালি মনে হয় যে কবে যে আবার স্টেজে উঠে আমি একটু নাচতে পারবো, মন খুলে নাচতে পারবো। ওই ফিলিংটা যে একটা, আমি জানি তুমিও এটা নিশ্চয়ই ফিল করেছো, তুমিও নৃত্যশিল্পী। ওই নাচের ওই মুডে ঢুকে যে যে একটা মেডিটেশনের মতো কাজ করে না, একটা স্পিরিচুয়াল মেডিটেটিভ স্টেটে চলে যাওয়া, ওইটা আমি আসলে আর কোনো কিছুতে আমি খুঁজে পাইনি। ওই পিস, সেন্স অফ পিসটা, তো ওইটা আমি খুবই মিস করি এভরিডে। Absolutely, I totally agree with you. So আমি তোমাকে একটা আইডিয়া কিন্তু দিতে পারি। এই যে তুমি টানা 4 বছর ধরে ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড করছো, এবং একই সাথে আমরা দেখছি যে পাশাপাশি এই বছর যেমন তুমি খুব গেল বছর ঢালিউড অ্যাওয়ার্ডও তুমি হোস্ট করলে। গেল বছর নাকি এই বছর শুরুটাতেই ছিল? এই বছর শুরুতেই তো, হ্যাঁ শুরুতেই তো, রাইট। এত তাড়াতাড়ি মানে ডিসেম্বর থেকে জানুয়ারিতে এত দ্রুত আমরা শিফট করে ফেলেছি যে আমার মনে রাখাটা খুব টাফ হয়ে যাচ্ছে। এবং খুব সুন্দরভাবে কিন্তু তুমি সঞ্চালনা করো, সবাইকে পুরো অডিয়েন্সকে তুমি তোমার নিজের গ্রিপে রাখতে পারো। মানে আমি জানি না কিভাবে তুমি পারো এটা, বাট আমি সবসময় অ্যাজ অ্যান অডিয়েন্স হোক, যখন আমি তোমাদের সাথে স্টেজ শেয়ার করেছিলাম তখন আমি দেখছিলাম ব্যাক স্টেজ থেকে যে তুমি উইথ মানে গ্লেমস তুমি এটা করে ফেলতে পারো, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমার এটা খুব ভালোও লাগে। সো যেই আইডিয়াটা দিতে চাচ্ছিলাম যে এবারের মানে এই বছর যখন ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড হবে, তখন কিন্তু তুমি এন্ট্রিটা নাচ দিয়ে করতে পারো।
এখন এটা আমরা যদি আই হোপিং আমাদের অর্গানাইজাররা এটা দেখছে So that আমি তো গিয়ে বলতে পারবো না, আমি যে হোপ করছি যে তোমার এই আইডিয়াটা ওরা পিক করে, আমি কারণ এক্স্যাক্টলি এই ক্লিপটাই কেটে তাদেরকে পাঠিয়ে দিব, ফরওয়ার্ড করে দিব। এবং আমি এটাও আইডিয়ার সাথে যুক্ত করতে চাই যে যদি নাজিবা আর আয়েশা মিলে যদি নাচ Oh, দিয়ে wow. শুরু করতে পারে তাহলে তো Please. একদম খুব ভালো হয়। কারণ তোমরা লাস্ট টাইম এত গুছিয়ে ওটিটি অ্যাওয়ার্ডটা করেছো, আমার কাছে খুব মনে হচ্ছিল যে ইস আমি যদি আরেকটা বার চান্স পেতাম হয়তো বা আমি লাস্ট বারের তুলনায় অনেক বেটার পারফরমেন্স না করতে ডেফিনেটলি, পারতাম। কারণ যখন আমরা করেছিলাম তখনও তো মাত্র মনে হয় Amateur, তখন সেকেন্ড second, সিজন হ্যাঁ, ছিল আমাদের, তো শো এর সাথে সাথেও তো আমরা গ্রো অনেক, করি। exactly. সো আই এম প্রিটি শিওর যে নেক্সট টাইম যখন আমরা আবার স্টেজে উঠবো ইউ উইল অনেক ভালো হবে, আই হোপ সো টু। ওকে, সো এবার একটু আসতে চাই তোমার নাচের পর উপস্থাপনার বিষয়টা নিয়েও তো আমরা বললাম, এবার আসতে চাই অভিনয়। আমি যখন তোমাকে নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন আসলে তোমার এমন কিছু কাজও আমার চোখে পড়ে যেগুলোতে আমি কখনো মানে হয়তোবা খেয়াল করি নাই তোমাকে। সো আমি যখন দেখছিলাম আই ওয়াজ লাইক ও মাই গড, শি ওয়াজ এক্সট্রিমলি, কি বলবো, যে তুমি অনেক বেশি ব্লেসড যে তুমি অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছো, হোয়েদার ইটস গহীন বালুচর অথবা আমি যদি বলি মানিহানি। Yeah. আমার কাছে কিন্তু স্টিল তোমার পছন্দের কাজ কোনটা তুমি জানো? তোমার রাঁধুনি বিরিয়ানি মশলা, যেটা Oh তুমি my আর রিপন্না ভাইয়া করেছিলে। বিরিয়ানিটা কে বাজায়? এবং এটা এত সুন্দর ছিল যে তুমি, রিপনদা জিজ্ঞাসা করছে যে কোন বিরিয়ানিটা খাবে, অ্যান্ড তুমি তোমার জাস্ট বেবিটার সাথে তোমার দেখাচ্ছে তুমি একটা প্রেগন্যান্ট ওয়াইফ, সো তোমার বেবিটার সাথে তুমি কথাটা বলে একটা এক্সপ্রেশন যে দিলে, আম লাইক ও মাই গড, সেকেন্ডের মধ্যে মানে হাউ শি পুলড ইট অফ, ওয়াও, দ্যাট এটা ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে স্পন্টেনিটিটা চলে আসে, ইউ নো, আই উড অলওয়েজ ক্রেডিট দ্য ডিরেক্টর, কারণ ডিরেক্টর যত তোমাকে কমফোর্টেবল করবে তত না তুমি তোমার ইনহিবিশন ছেড়ে দিয়ে তুমি এটা করতে পারবা। সো এভরি টাইম আই উড সে আমি যতবারই ভালো পারফরমেন্স দিতে পেরেছি এটা অল ক্রেডিট টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রোডাকশন ইউনিট। আমি যত কমফোর্টেবল, আমি জানি, আমি নিজেকে তো চিনি, আমি যত মেন্টালি কমফোর্টেবল থাকবো তত আমার পারফরমেন্স ভালো থাকবে। তো all my performance is a testament to the unit and the director I was working with. Yeah. ওয়াও, নাইস। আর রিপন দত্ত যখনই ওনার স্টুডিওতে আমরা ভয়েস দিতে ঢুকি তখন তো উনি অনেক আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকেন। সো সেটে যখন না না না, when he is an actor he is a complete actor, কিন্তু সে একদমই পুরো মানে বোঝাই যাবে না যে সে এত বড় নাম করা একজন সাউন্ড ডিজাইনার। he walks in like an actor, like a professional actor, he will treat you like your co-actor, এবং আমাদের ডিরেক্টর ছিলেন সাবরিনা আইরিন, so it's always good to work with women directors. You know, হ্যাঁ, she's such a wonderful person. তো রিপন দা এক সাইডে, আরেক সাইডে সাবরিনা আইরিন, আমি কমফোর্টেবল না হয়ে কই যাব। আর এই যে এত এত দর্শক ভক্ত এখনো বসে আছেন কাইজারের জন্য, হোয়াটসঅ্যাপ এটা আমরা তো খুব করে চাচ্ছিলাম যে পর্দাতে আফরান নিশো এবং নাজিবা বাশার এক হোক, তাদের যে কেমিস্ট্রিটা আমরা দেখতে একটু বার্গারটা খেতে যাক, হ্যাঁ বার্গারটা আসলে খেতে যাক তারা, সেখান থেকে নতুন একটা প্রেমের জন্ম হোক। সো এই প্রেমটাকে আদৌ আমরা দেখতে পারবো? এখন আমরা এখনো হচ্ছে তোমার ক্যারেক্টারের মৃত্যুটা মর্ন করছি সম্ভবত। ওফ, নাও আই রিয়েলি মিস ইউ তামান্না। বাট না, কাইজার নিয়ে আসলে কাইজার ইজ সামথিং দ্যাট ইভেন আই এম ওয়েটিং ফর, কারণ এটা আমার জন্য, এটা আমি দর্শক হিসেবে আমি বলতে পারি যে ওয়ান অফ মাই ফেভারিট সিরিজেস এভার। এটা আমি ওটার মধ্যে ছিলাম দেখে তা না, বা তুমি ছিল দেখে তা না, বা আফরান নিশো ছিল দেখে তা না, বাট গল্প ইটসেলফ ওয়াজ সো ইন্টারেস্টিং। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে আমি তানিম নূরের সাথে কাজ করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, এবং মানিহানির পর মধ্যে এটা তোমাদের সেকেন্ড প্রোডাকশন ছিল। হ্যাঁ হ্যাঁ, মানিহানিতে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তানিম নূর দুজন একসাথে ডিরেকশন ও না, দিয়েছে। সরি, থার্ড প্রোডাকশন উইথ দেম, আমাদের বাড়ি মাঝখানে আমাদের বাড়িও করেছি মাঝখানে, হ্যাঁ। তো কাইজারে and because it was তানিম নূর's say baby, একদম মানে এটা তার ছোটবেলার স্বপ্ন কাইজার করা, এবং যতদিন ধরে ওনার সাথে কাজ করেছে আমরা কিন্তু এই গল্প নিয়ে শুনেছি যে উনি একদিন এটা করবে, উনি একদিন এটা করবে। তো যখন ওই স্বপ্নটা বাস্তবায়ন হতে দেখেছি আমরা সবাই কিন্তু গর্বিত ছিলাম যে ও মাই গড, হি ডিড ইট অ্যান্ড উই ডিড ইট, উই অল ডিড ইট টুগেদার। তো ওইটা যখন সেকেন্ড সিজন নিয়ে কথা উঠলো আমরা সবাই এক্সাইটেড ছিলাম, কিন্তু ওই আলোচনাটা এখনো অনগোয়িং। তো
দর্শকদের মতো আমিও আই এম অলসো ওয়েটিং ফর সাম গুড নিউজ। বাট হ্যাঁ, দর্শকদের জন্য কাইজারের ব্যাপারে কোনো গুড নিউজ দিতে না পারলে একটা গুড নিউজ আমি দিতে পারি, যে কাইজার যেমন একটা ডিটেকটিভ স্টোরি ছিল, কাইন্ডার ডিটেকটিভ স্টোরি, মানে আওয়ার ভেরি ওন হ্যাঁ, ডিটেকটিভ হ্যাঁ। স্টোরিতে তুমি কাজ করতে যাচ্ছ শিহাব শাহিন ভাইয়ের সাথে, ক্যাকটাস নামক একটি স্টোরিতে, এবং একই মানে এটাও তো হইচইয়েরই প্রোডাকশন না, এটা নাকি চরকির। এটা চরকির? ওকে, সো এটা নিয়ে কি বলবে, মানে কতটুকু শেয়ার করা যাবে আমাদের সাথে? এটা কতটুকু শেয়ার করা যাবে এখনো আমি আমি নিজেও জানি না কতটুকু শেয়ার করা যাবে, বাট আর ইউ এক্সাইটেড? ইট ইজ এক্সাইটিং, কারণ যেটা তুমি বললা যে আমাদের নিজস্ব একটা ডিটেকটিভ সিরিজ শুরু হয়েছে, ওরকমই এটা আশা করছি আমাদের নিজস্ব প্রথমবারের মতো একটা স্পাই সিরিজ Universe, হতে হ্যাঁ, যাবে, হ্যাঁ। একটা স্পাই ইউনিভার্স তৈরি করতে Right. চাচ্ছে। এটাও শিহাব ভাইয়েরই স্বপ্ন, এবং উনার এই স্বপ্নের জার্নিতে থাকতে পেরে আমি খুবই প্রাউড, আমি খুবই হ্যাপি, অ্যান্ড আই হোপ ইট গোজ সামওয়্যার, অ্যান্ড আই হোপ ইট গোজ সামওয়্যার গুড। এখানে থাকছে মেহজাবিন অ্যান্ড প্রীতম, বোথ ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স, সো আই এম হোপিং ফর সামথিং গ্রেট। আমরাও তাই চাচ্ছি যেন এটা খুব ভালো কিছু একটা হয়। এবং খুঁজতে খুঁজতে আমি দেখছিলাম যে তুমি শিহাব ভাইয়ের সাথে এর আগে একটা নাটক করেছিলে, যেটা খুবই মানে দর্শক প্রিয়তা পেয়েছিল। আফরান নিশো ভাইয়া ছিল, চাকরি চাকরি নয় চাকর, চাকরি নয় চাকর, হ্যাঁ। এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিকে ছিল, তোমার ক্যারেক্টার বিল্ড আপ অ্যান্ড এভরিথিং। এবং বলতেই হয় তোমার ভয়েসটা না, মানে ইটস মানে এটাকে আমি গড গিফটেড বলবো নাকি তুমি নিজে নার্চার করেছো, না, or গড what it is, I গিফটেড, don't know. গড গিফটেড তো বটেই, হ্যাঁ, বিকজ এভরিথিং আই হ্যাভ ইজ গিভেন বাই গড, বাট ওইটারও নার্চারিং বা ইউজ কিভাবে ভালোভাবে করা যায়, ওইটার পেছনেও তো একটা গল্প থাকে। সো অনেস্টলি কিন্তু আমি অনেক হাই পিচড ছিলাম ছোটবেলায়, অনেক হাই পিচড, মানে আমার নিজের ভয়েস আমার নিজের কানেই লাগতো, কিন্তু এবং আমি খুব লাউড ছিলাম। এটা কিন্তু খুব আমার বাবা, ওকে, সে মানে জাস্ট খুব খুব পেশেন্স মানে উইল পাওয়ার নিয়ে ট্রেন করে করে করে, কারণ বাবার থিয়েটারে যা শিখেছেন ওইটাই আমাকে শিখিয়েছেন, পেট থেকে কথা বলো, মানে ছোটোখাটো জিনিসপত্র, হাউ টু ইউজ ডিফারেন্ট মডুলেশনস অফ মাই ভয়েস, এটা বাবা আমাকে শিখিয়েছে। এবং তারপর থেকে আমি বুঝলাম যে নো, আই হ্যাভ আ বেটার ভয়েস দ্যান হোয়াট আই এম ইউজিং, সো ওয়াই এম আই নট ইউজিং ইট প্রপারলি। তো তারপর থেকে হ্যাঁ, বাবা পুশ করার পর থেকে আমি শিখলাম কিভাবে ভয়েসটা ইউজ করতে হয়। ও ওয়াও, আমাদের সাথে একটা ভিডিও কল একজন যুক্ত হয়েছেন, আমরা একটু দেখে নেই যে কে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। অনেক অনেক বছর বাজবেন, মাত্রই আপনাকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন আমি শুনতে মাসুম পাচ্ছিলাম। বাশার। অনেক ধন্যবাদ আঙ্কেল আমাদের সঙ্গে এই রাতে যুক্ত হবার জন্য, এবং এত রাত অবধি শুটিং না থাকা সত্ত্বেও জেগে থাকার জন্য। নাকি শুটিং চলছে? না, শুটিং চলছে না, আগামীকাল সকালে শুটিং আছে। আচ্ছা, এই যে আপু যে বলছিল যে আপুকে আপনি ছোটবেলাতে ট্রেন করেন যে কিভাবে ভয়েসটা use করতে ভয়েসটাকে হয়। কিভাবে হাই পিচ থেকে লো পিচে আসতে হবে, সো আমি কি ট্রেনিংটা নিতে পারি আপনার থেকে? ইনডিড নিতে পারো, তোমার সঙ্গে যখনই দেখা হয় আমি তো এগুলো বলার চেষ্টা করি। সবচাইতে আমাদের সব প্রধান সমস্যা হচ্ছে টেইল ড্রপ, যেটা আমি tail সবাইকে drop, বলে থাকি, যে ইভেন তুমি যখন ধরো একটা ওভারসিজ কলে কথা বলছো, তোমাকে একটা কথা বারবার বারবার বলতে হচ্ছে বিকজ অফ টেইল ড্রপ। শেষ শব্দটা আমরা হয় শুনি না, অথবা আমরা যেটা বলছি অপর প্রান্তে সেটা শুনছে না, এবং পুরো জিনিসটা বুঝতে পারছে না। সো এই টেইল ড্রপটাকে আমাদেরকে পরিহার করতেই হবে, যেটা নাজিবাকে এবং ওর বড় বোনকেও আমি শেখানোর চেষ্টা করেছি। আমি তোমাদেরকেও আমি কিন্তু এই জিনিসটা বলি সেটা দেখা হলো, ওয়াও, কারণ তোমরা তোমাদের কিন্তু আমি নাজিবার বাইরে ভাবি না। এটা কিন্তু সত্যি কথা। বাবা কিন্তু সবসময় মানে তোমাদের যাদের সাথে কাজ করে, মা বাবা দুইজনেই একদম তোমাদেরকে এমন ভাবে তোমাদের ব্যাপারে কথা বলে অ্যাজ ইফ আমার বোনের কথাই বলছে, এবং তোমাদেরকে আমি যেই কারণে তোমাদেরকে আমি নিজেও ওই চোখেই দেখি। রাইট রাইট, এটা আসলে আমরাও যখন সেটে থাকি তখন কিন্তু আমরাও এটা ফিল করতে পারি। সো আঙ্কেল, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, নাজিব আপু ছোটবেলায় কতটা দুষ্টু ছিল? অনেক অনেক দুষ্টু ছিল। একেবারে যখন পিচ্চি ছিল, সে যখন হাঁটা শিখলো, ওই আমাদের সৌদি আরবে রিয়াদের আমাদের বাড়িতে একটা ওই কি বলে ওইটাকে ডাইনিং ওয়াগনের মতো ছিল, যেটা একটু যে এরকম নিচের দিকে ছিল আর কি। তো ও ওখান দিয়ে হেঁটে যেত, বাম হাতটা ডাইনিং ওয়াগনের দিকে আর তাকিয়ে থাকতো অন্যদিকে, হাতের সামনে যা থাকতো সব ফেলে দিয়ে চলে যেত। এই
তো এরকম দুষ্টামি সে করতো আর কি। সে তখন মাত্র হাঁটা শিখেছে। তখন থেকেই এরকম ছিল আর কি। তবে অত্যন্ত চঞ্চল ছিল, অত্যন্ত চঞ্চল। উম, এটার কারণে তবে কিন্তু আমাকে নাচে ঢুকিয়ে দেয়া যে তোমার এই চঞ্চলতা একটু কাজে কাজে লাগাও। লাগো। ও হ্যাঁ, 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 এক্সাক্টলি। ওর মা ওকে ওই যে নাচে ঢুকিয়ে দিল। তারপর থেকে তো সে নাচেই ছিল। আর খুব বেশি রকম আদর দিয়ে ফেলেছি আর কি। কেন দেওয়াটা কি উচিত ছিল না? না, না, মাত্রার চেয়ে বেশি ডোজ হয়ে গেছে তোমাদের প্রতি। কি সেটা আমি বলেন, এত বলতে চাই। এত লক্ষ্মী একটা মেয়ে আছে। আমরা তখন বসে আছি যে কবে আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের এই কন্যার বিয়ে দিবেন, আমরা সবাই সে বিয়ের দাওয়াত খেতে আসবো। সে মানে মানে জানুয়ারি মাসে তো সবার বিয়ে চলছেই, সো এই কাচ্চির সুযোগে লোভে কাচ্চির লোভে কাচ্চির লোভে মানুষে কি কি বলে। কেন তোমার কি হিংসা হচ্ছে? হ্যাঁ, আয়শা, আয়শা একদমই না। তোমার কি হিংসা হচ্ছে? একটু তো হিংসা হচ্ছে, কারণ আমার বাবা মাও আপনাদের মতন অনেক ফ্রেন্ডলি, অনেক স্বাধীনতা আমাকে দিয়েছে, কিন্তু কোনো না কোনো দিক থেকে না যে বাবা মা কিন্তু একটু টাইট দিয়ে রাখে আসলে। এখন আপনার কথা শুনে একটু মনে হচ্ছে যে আমার বাবা মা ওই তুলনায় একটু বেশি, মানে ইন আ কম্পারিজন ওয়েতে একটু বেশি টাইট দিয়ে দিয়েছে। ওয়েল মাসুম আমরা আঙ্কেল, তো থ্যাংক ইউ চাই সো। যে আমাদের বাচ্চারা যতদিন পর্যন্ত আমাদের কোলের ভেতরেই থাকুক। একদমই তাই, সব একদমই বাবা তাই। মায়েরই এটাই চায়। আমাকে যতই কিন্তু তোমাকে এখনো বলুক বাবা মা তোমাকে যদি কখনো বিয়ের দিয়ে কথা দিবে, তোলে সংসার আমি করো। আমি ইমোশনালি ব্ল্যাকমেইল করি যে তোমরা কি আমাকে চাও না, আর হ্যাঁ, আর তখন আর কিছু বলতে পারি না। এক্স্যাক্টলি। ওকে, হ্যাঁ, দ্যাটস ওই আ গুড কথাটার ওয়ে। জন্য কিছু বলতে পারি না। না, সে স্ট্রেট বলে যে তোমরা কি আমাকে তোমাদের বোঝা ভাবছো? না, আমরা কেউ খুব নাজিব আপুকে গম্ভীর আমাদের ভাবে বোঝা বলে, ভাবি না। শি ইজ আ ব্রিলিয়ান্ট সিরিয়াসলি অ্যাক্ট্রেস। বলে, এরকম একটা ভাব ধরে। অনেক গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে। শেষ বাবা, অনেক অনেক হয়েছে। ওকে, ক্যারি অন, আচ্ছা ক্যারি মাসুম অন। আঙ্কেল, একটা মানে বিদায়ের আগে একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাই। মানে আপনি তো যেহেতু বাবা, তার জন্য তো মেয়েকে যেমন শাসন করেন তেমন আদরও করেন, কিন্তু যখন মেয়ে কো আর্টিস্ট হিসেবে থাকে তখন অ্যাজ আ পারফর্মারও কি তাকে সেই শাসনটা করেন, নাকি আদরটাই করেন শুধু? না, কো-আর্টিস্ট হিসেবে যতটুকু তার পাওনা ততটুকুই করি। আহ, আবার ক্যামেরা যখন তোমার অফ হয়ে যায়, হ্যাঁ, কাট হ্যাঁ। হয়ে যায় সিনটা, তখন আবার সে আমার কন্যা হয়ে যায়। কখনো কি এমন হয়েছে যে আপনাদের শুট চলাকালীন সময় একটা সিন আছে যেখানে চট দিতে হয়েছে, এরকম কি কোনো অভিজ্ঞতা না, কিন্তু হয়েছে? শ্বশুর আর না, বউ ছিল, ছিলাম আমরা একটা ধারাবাহিকে, হ্যাঁ, বাবা ছিল শ্বশুর, আমি ছিলাম বউ, এবং দুজন দুজনকে সহ্য করতে পারতাম না, কাইন্ড অফ একটা সিচুয়েশন, এবং আমাদের ঝগড়া সিন অনেক ছিল আমার আর বাবার। হ্যাঁ। সেই ঝগড়া কি বাসা পর্যন্ত কন্টিনিউ হ্যাঁ। হতো? না না, never, never, না, সেটা হতো না। ওকে, অনেক অনেক ধন্যবাদ সেগুলো হতো মাসুম না। আঙ্কেল আমাদের সঙ্গে এই রাতে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক মিস করছিলাম, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এসে আমাদের আড্ডাটাকে আরেকটু জমিয়ে দেবার জন্য। আশা করছি একদম মধ্যরাত পর্যন্ত এই আড্ডা যেহেতু চলবে, আপনিও থাকবেন আমাদের সঙ্গে। দেখা হচ্ছে তোমাকে বাসায় বাবা। অনেক আদর আয়শা, তোমাকে অনেকদিন দেখি না, তোমার সঙ্গে অনেকদিন কাজ হয় না। ইনশাআল্লাহ উই ভেরি মিস সুন। ইউ, উই মিস ইউ লট। ভালো থাকবেন আঙ্কেল, শুভরাত্রি আপনাকে। শুভরাত্রি। ও ওয়াও, এটা না আসলে খুব একটা ব্লেসিং। যদিও আমাদের দেশে নেপোকিড এই শব্দটা আসলে প্রচলন নেই, বলিউড থেকে শুনতে শুনতে আসলে বড় হয়েছে, কিন্তু কখনো কি আপু তোমার মনে হয়েছে যে বাবা মার জন্যই তুমি একটা এক্সট্রা জায়গা পেয়েছো? এটা আসলে আমারও কখনো তোমার ক্ষেত্রে ফিল হয়নি। নট এট অল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যদি সত্যি করে বলি, বাবা মা তো থিয়েটার করতেন আগে। আমরা সৌদি আরবে চলে যাওয়ার অনেক আগে থেকে বাবা মা দুইজনে 80s থেকে থিয়েটারে ছিলেন, ওখানেই তাদের পরিচয়, ওখানেই তাদের দেখা, ওখান থেকেই বিয়ে। তারপর তো আমরা সপরিবারে সৌদি আরবিয়া চলে গেলাম। আমরা যখন ঢাকায় ফিরলাম তখন কিন্তু বাবা তখনও সৌদিতে, Okay. আমি, মা আর আমার বোন ফিরেছি, এবং তার মধ্যে নাচ টাচ করে টোরে টিভিতে অভিনয় কিন্তু আমি আগে শুরু করেছিলাম। আচ্ছা। তারপর যখন বাবা ঢাকায় ফিরলো, তারপর বাবা শুরু করলো, তারপর মাকে দিয়ে শুরু করলো, এইভাবে আমরা আমাদের বাট আমি বলবো আমরা তিনজনে কিন্তু তিনজনের নিজস্ব জায়গা করে ফেলেছিলাম। কোইন্সিডেন্টলি আমরা একই পরিবারের, হ্যাঁ, Right. কিন্তু
আমাদের মধ্যে এটা কখনো নাই যে আমি এই কাজ করবো না কারণ মা করছে না, বা বাবা কাউকে গিয়ে বলছে যে ওকেই নিতে হবে, এরকম আমাদের মধ্যে নাই। এখনো যদি কোনো ডিরেক্টর ধরো আমার সাথে যোগাযোগ করতে পারছে না আর মাকে বলে যে আপনি একটু কথা বলিয়ে দেন, মা কিন্তু বলে যে না, এটা নাজিবার জায়গা, নাজিবা উইল ডিল উইথ ইট প্রফেশনালি উইথ ইউ, আমি এটার মধ্যে ইনভলভ হব না। এবং সবসময় এটা আমাদের মধ্যে যে আমরা প্রফেশনাল জায়গায় আমরা আলাদা। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর ব্রাদার খায়রুল বাশার? খায়রুল বাশার এখনো আমাকে বলে যে আমার তো প্রায় প্রায় শুনতে হয় যে যোগ্য মা বাবার যোগ্য সন্তান। তো আমি বলি তাহলে আমি কি, আমি কই গেলাম? বেশি কিছু দিতে হবে না, প্রপার্টির একটা ভাগ ভাইকে দিয়ে দিও। না, এটা কিন্তু আমি জানি, এটা এতটুকু জানি যে ফেসবুকে ও কিন্তু ওর নাম BASHARE স্পেল করতো, তারপর আমাদের সাথে কনফিউশন হওয়ার পর ও কিন্তু স্পেলিংটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে, সম্ভবত BASAR দিয়ে করে এখন। আরে আচ্ছা, ওকে। একটা জিনিস আপু, তোমার অ্যাক্টিং, তোমার সাথে যখন অ্যাক্টিং করার সুযোগ পেয়েছি তখন আমার কাছে একটা ব্যাপার ফিল হয়েছে যে তুমি না কখনো তোমার মেকআপ নিয়ে কনসার্ন হয়ে যাও না, লুক নিয়ে কনসার্ন হয়ে যাও না, তোমার অ্যাক্টিং নিয়েও ইভেন তো তুমি কনসার্ন হও না। অনেককে দেখি, আমি খারাপ বলছি না, এটা অনেকের একটা ইনসিকিউরিটি থাকতে পারে বা এমনও মনে হতে পারে যে একবার যদি আমি ফ্রেমটা দেখে নেই, প্রিভিউটা দেখে নেই, তাহলে হয়তো বা আমি আরও বেটার পারফরমেন্স করতে পারবো। দিস ইজ ভেরি নর্মাল। কিন্তু তোমাকে না আমি কখনো এটা করতে দেখি না। সো এই জায়গাটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটার জন্য তো একটা আত্মবিশ্বাসও লাগে। আসলে এই আত্মবিশ্বাসটা কোথা থেকে আসে? এটা কিন্তু আমার নিজের উপর আত্মবিশ্বাস থেকে আমার ডিরেক্টরের উপর আত্মবিশ্বাস। কারণ আমার কথা হচ্ছে যে আমি যার কাজটা করতে এসেছি, ইফ হি ইজ স্যাটিসফাইড আই এম স্যাটিসফাইড, ইফ দে আর স্যাটিসফাইড আই এম স্যাটিসফাইড। তো তাও এমন বলবো না যে আমি এক টেকে আমি সব করে ফেলছি বা এমন কিছু। আমার যখন মনে হচ্ছে যে না, আমি মিট করতে পারছি না জায়গাটা, আমি নিজেই কিন্তু বলবো যে আমি আরেকটা শট দেই, আমি আরেকবার ট্রাই করি। কিন্তু আমার মেকআপ নিয়ে যদি কোনো ভুল থাকে, আমি জানি যে আমার মেকআপ আর্টিস্ট তাকিয়ে আছে। আমার যদি চুল নিয়ে কোনো ঝামেলা থাকে, আমি জানি আমার মেকআপ আর্টিস্ট খেয়াল করবে। আমার অ্যাক্টিং এ কোনো ভুল থাকলে আমি জানি আমার ডিরেক্টর এসে বলবে যে না, তুমি এটা এইভাবে করো, তুমি এটা ভুল করেছো, তুমি এটা ঠিক করোনি। তো আমার I trust them to tell me. এখন আমি জানি ফর আ ফ্যাক্ট যে আমার যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে পুরো প্যাকেজ কিন্তু উইল ক্রাম্বল। রাইট। সো নোবডি উইল ওয়ান্ট টু রিস্ক দ্যাট। তো প্যাকেজটাকে, পুরো জিনিসটাকে আফ্লোট রাখতে এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট অ্যান্ড এভরিবডি নিডস টু নো হোয়াটস গোয়িং অন। তো আমি জানি যে আমাকে পড়তে দিবে না, আমাকে ধরে রাখবে। তো এই আস্থাটা যখন থাকে আমার, তখন আমি আসলে গিয়ে দেখি না। কিন্তু there are times, আমি বলবো না যে কখনোই গিয়ে আমি আমার ইয়েতে প্রিভিউ দেখি না বা কিছু। there are times যখন আমি জানি যে ডিরেক্টরটা আসলে কোনোভাবে কাজটা শেষ করতে চাচ্ছে, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো তখন আমি নিজের উদ্যোগে গিয়ে বলি যে না ভাইয়া, তাহলে আমি একটু দেখি, আমি আরেকবার দিই। এই জিনিসটা আমি আসলে খুব পছন্দ করেছি এবং আমার কাছে, মানে আমিও যেমন খুব বিরক্ত হই যখন আমাকে এসে বারবার আপু একটু আয়নাটা দেখেন। আমি যদি আয়না দেখি তাহলে আপনি কেন আছেন? আপনি দেখেছেন না, ঠিকঠাক লাগছে, ওকে ফাইন। এই আত্মবিশ্বাসটা না আমার মনে হয় যে আমি যেমন তোমার থেকে এটা পেয়েছি, আমি মমো আপুর থেকে এটা দেখে শিখেছি। আমি এটা বলবো অর্ষাপুকে দেখে আমি শিখেছি। অর্ষাপুকে আমি খুব বেশি আয়না দিতে দেখি না, যদিও অর্ষাপুর সাথে আমার একটাই কাজ হয়েছে, কিন্তু আমি খেয়াল করছিলাম যে আপু কি করে না করে। আর ইন্ডাস্ট্রিটা যেহেতু ছোট, আমরা কিন্তু সবাই সবার ব্যাপারে শুনতে পারি, ভালোটাও যেমন শুনছি, খারাপটাও শুনছি, সবকিছু মিলেমিশে কিন্তু ইট অলসো লাইক আ ফ্যামিলি টু আস। সো ফ্যামিলি এক একটা মেম্বার এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। সো এইখান থেকে একটু আসতে চাই আমি। আমাদের এই ফ্যামিলির কিছু মেম্বারই আছে যারা মাঝে মাঝে এমন কিছু করে ফেলেন যেটা আসলে আনএক্সেপ্টেড। সো সেটা অনেক সময় অনেক নিউ কামাররা কাস্টিং কাউচে শিকার এখনো হয়, মানে এটা আমার জন্যই খুব খারাপ লাগে, বিং ফিমেল। সো তুমি কি কখনো কাস্টিং কাউচের শিকার হয়েছো তোমার আর্লি লাইফে? কখনো তোমাকে এটা হতে হয়নি, বা তোমার কাছের কেউ কাউকে হতে দেখেছো তুমি? আচ্ছা, অনেস্টলি যদি আমি বলি, আমি কিন্তু, তুমি তো আমাকে চিনো, আমি একটু আলাদা থাকি আমার মনে হয় ইন্ডাস্ট্রি তোমাকে থেকে। কেউ একটু ভয়ও পায় তোমার পেশার জন্য। একটু আলাদা থাকি ইন্ডাস্ট্রি থেকে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে ইউনিটের থ্রুতে কাজ শুরু করেছি, সুবর্ণা মোস্তফার ইউনিটের থ্রুতে কাজ শুরু করেছি, সুবর্ণা ফুপিকে সবাই মোটামুটি ভয় পেত এবং জানতো যে আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে সুবর্ণা ফুপি উইল। ওকে। তো শুরুটা ওরকম ছিল। তাও ওই ইউনিট থেকে বেরিয়ে আসার পর আমি যখন নিজের কাজ শুরু করলাম, ততদিনে আমি বেশ এস্টাবলিশড একজন সাংবাদিক। আমাকে সাংবাদিক হিসেবেই আগে চিনে মানুষ, ওইরকম একটা অবস্থা। সো
না, আই বিলিভ এই ভয়টা কাজ করেছে মানুষের মধ্যে যে ওর সাথে কিছু করলে ও তো লিখে দিবে। হ্যাঁ, যেটা যেটা বলে না সাংঘাতিক। তো এখানে সাংঘাতিক হয়ে আমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। ইট ওয়াজ আ গুড থিং ফর মি। বাট আমি এটা আমার মনে আছে যে এটা নিয়ে আমি যতবার কথা বলতে চেষ্টা করেছি, কারণ এটা তো ইনজাস্টিস আলটিমেটলি, এবং এটা শুধু সাংবাদিক হিসেবে না, একজন মানুষ হিসেবেও আমি ইনজাস্টিসের বিরুদ্ধে সবসময় কথা বলি। এটা আমার বিরুদ্ধে না হলেও আমার সামনের মানুষের সাথে হলেও আমি এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে যতবার কথা বলেছি, ইভেন দ্য ভিকটিমস ডিডন্ট ওয়ান্ট টু স্পিক, কথা বলতে চায় না, কারণ ওরা বলে যে কাজ হারাবো, আমাকে তো আর কেউ নিবে না। যদি মনে করে যে আমি সেটে প্রবলেম তৈরি করব, হ্যাঁ, তাহলে তো আমাকে কাজ দিবে না। তো আপু না, এটা নিয়ে কথা বলবো না, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এটাও আমার খুব খারাপ লাগে যে ওদেরকে তো শুধু ওদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে না, ওদেরকে ডেলিবারেটলি সাইলেন্ট রাখা হচ্ছে। রাইট। ওয়েল দর্শক, আমরা এই মুহূর্তে কিছু টেক্সট আপনাদের পড়ে নিতে চাই। আপনারা খুব সুন্দর সুন্দর কিছু বার্তা পাঠিয়েছেন, সেই বার্তাগুলো একবার পড়ে নিতে চাই। মোহাম্মদ মিলন চৌধুরী লিখেছেন, অনেক সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আজাদি হোসেন লরি লিখেছেন, নাও ওয়াচিং রাতের আড্ডা, টুডেজ গেস্ট ইজ ভেরি ট্যালেন্টেড পারসন, ইয়েস, জার্নালিস্ট, প্রেজেন্টার, মডেল, ড্যান্সার নাজিবা। ইয়েস, আমি শুরুতেই বলেছিলাম ইন্ট্রোডাকশনে যে নানা গুণে গুণান্বিত একজন, এবং যাকে আমি বাঘিনী বলে সম্বোধন করতে ভীষণ ভালোবাসি। মামুন লিখেছেন, গহীন বালুচরে আপনার কোরিওগ্রাফ করা ডান্স বেস্ট ছিল। ও মাই গড, এটা আমি জানতাম না, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। ওয়েল, সেলিনা লিখেছেন, আপু আমার নাচের ভিডিওগুলো বেশ ভালো হয়, যদিও বা এখন কম পাওয়া যায়। ও আচ্ছা, আপনার নাচের ভিডিওগুলো বেশ ভালো হয়, যদিও বা এখন কম পাওয়া যায় আপনাকে। আপনার রেগুলার নাচের ভিডিওগুলো আবার কখন থেকে দেখতে পাবো? এটা তো আমারও প্রশ্ন। এটা তুমি আমাকে সময় দাও, আমরা একসাথে দেই নাচের ভিডিও। প্লিজ চলো এবার একটা প্ল্যান করে আসলে চলে যাই। প্লিজ। আচ্ছা, এই যে একজন যে লিখলেন মামুন সম্ভবত, যে গহীন বালুচরে আপনার কোরিওগ্রাফ করা ডান্স, ও হাউ ওয়াজ? আমি আসলে গহীন বালুচরে তো আই ওয়াজ মানে যুক্তই ছিলাম অ্যাজ ডান্স ডিরেক্টর। ওকে, বাট মানে হাউ কুড আই মিস ইট? তো ওকে, যতগুলো গান ছিল আসলে ওগুলোর কোরিওগ্রাফি থেকে শুরু করে সবকিছু আমি আর সদমা একসাথে। ফার্স্ট প্রজেক্ট ছিল? ইয়েস, অ্যাজ আ ডান্স ডিরেক্টর ইট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। এবং যেহেতু আমাকে ডান্স ডিরেক্টর হিসেবে নিয়েছে বদরুল আনাম, সো বেশ আমার খুব ট্রেনিং পিরিয়ডও ছিল যে আসলে গানের সাথে কোরিওগ্রাফির সাথে ক্যামেরা কিভাবে কাজ করাতে হয় এসব। ওই কাজের মাঝখানেই করতে 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 হঠাৎ করে বলে যে আচ্ছা, যে বিয়ের গানটা আছে তুই করে ফেল না। হ্যাঁ, কারণ আমি তোমাকে পারফর্ম করতে দেখেছি, সো আই ডিডন্ট নো দ্যাট যে তুমি ডান্স কোরিওগ্রাফারও ছিলে সেখানে। ওয়াও, দ্যাটস আ রিয়েলি অ্যামেজিং এক্সপেরিয়েন্স, আই মাস্ট সে। সো এরপর এটাকে কন্টিনিউ করোনি? না, এরপরে আসলে অনেস্টলি স্পিকিং আমি নিজেকে আসলে আই ডিডন্ট থিংক আই ডিজার্ভ দ্যাট রোল অনেস্টলি। কারণ আমি একে তো আমার নাচের থেকে এত লম্বা একটা ব্রেক ছিল, পারবো কি পারবো না, আমি স্টেজেই এতদিন করি নাই, আবার ডান্স ডিরেকশন কিভাবে দিব এটা আমি জানি না কিভাবে দিতে হয়। কিন্তু বদরুল আনাম সৈয়দ, সুবর্ণা মোস্তফা দুইজনই আমার হাত ধরে শিখিয়েছে পুরো ইয়েটা। তাও আমি বলবো যে আমি খুবই ক্রিটিক্যাল ছিলাম অফ মাইসেলফ থ্রু আউট দি এন্টায়ার প্রসেস। এবং তারপরেও আমার আমি ফিল্ম দেখার সময় আমি এন্টায়ার ফিল্ম দেখে খুব মুগ্ধ। আমার কাজগুলো দেখে দেখে আমি মনে হচ্ছে না, এটা মনে হয় এটা করা উচিত ছিল, এটা মনে হয় এটা করা উচিত ছিল, এইভাবে ইয়ে করছিলাম। বাট অবশ্যই যদি আমি আবার আরেকটা এরকম অফার পাই, আই উড লাভ টু ডু ইট। এখনো পর্যন্ত পাইনি, বাট হ্যাঁ, ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আমার যে শিক্ষাটা এসেছে আমি ভালোভাবে এটা ইউজ করতে পারবো। আমাদের নির্মাতা যারা আছেন এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনাদের সামনে কিন্তু একজন জলজান্ত এবং খুবই ট্যালেন্টেড একজন কোরিওগ্রাফার বসে আছেন, ডান্স কোরিওগ্রাফার, যাকে নিয়ে আপনারা পরবর্তীতে ভাবতে পারেন এবং এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। সে ডান্সটা কোরিওগ্রাফও করে দিবে আবার পারফর্মও করে দিবে। ওয়াও, ওয়েল, আমি তোমার জন্য কিছু প্রশ্ন তৈরি করেছিলাম, একটু মানে র্যাপিড ফায়ার আমি বলবো না, তুমি একটু এলাবোরেট করতে পারো অ্যান্সারটা চাইলে, এবং একটু ভেবে অ্যান্সারটা দিতে পারো, কারণ আমার কাছে মনে হয়েছে এই অ্যান্সারগুলো দিয়ে হয়তো বা অনেকে তোমার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ইফ ইউ ডোন্ট লাইক সামওয়ানস পোস্ট, ইনস্টেড অফ রাইটিং এনি কমেন্ট, তুমি ইউজুয়ালি কি করে থাকো? ইগনোর করি। ইগনোর করো? হ্যাঁ, আমি একদমই ইগনোর করি।
আমার সোশ্যাল মিডিয়া নিয়ে এই একটা জিনিস যে ইউ হ্যাভ টু গ্রো আ থিক স্কিন। সোশ্যাল মিডিয়া মেন্টাল হেলথকে এত এফেক্ট করে, এখন দেখা যায় আমি যেটা খেয়াল করেছি এটা আমার মাঝখানে হয়েছিল যখন আই এম পেইং অ্যাটেনশন টু এভরিথিং, দেখা যাচ্ছে একটা পোস্ট পড়ে আমি মানে খুব রেগে যাচ্ছি, ঠিক 2 সেকেন্ড পর আরেকটা পোস্ট পড়ে হেসে দিচ্ছি। তো আমার নিজেকে তখন মেন্টাল পেশেন্টের মতো লাগলো যে মানে কি ধরুন, মানে আমার ইমোশন এত ফ্লাকচুয়েট কেন করছে। এটা যখন আমি রিয়েলাইজ করলাম, আই ওয়াজ লাইক নো, আই ক্যানট পে অ্যাটেনশন। তুমি কিন্তু দেখবে আমি ফেসবুকে গিয়ে আমি নিজের ছবি আপলোড করি, নিজের স্ট্যাটাস দেই, দ্যাটস ইট। রাইট, আমি তোমাকে খুব বেশি এনগেজ হতে দেখি না। ট্রু। ওকে, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ আর ওভারথিংকিং? আই টেল মাই সেলফ আই এম ওভার থিঙ্কিং। একটা পর্যায়ে গিয়ে আমি নিজের সাথে অনেক কথা বলি, বাই দ্য ওয়ে, অনেক কথা বলি। এটা দরকার আছে। আমিও শুরুতে বুঝতাম না, পরে আমি রিয়েলাইজ করলাম এটা নিজের সাথে অনেক নিজেকে কথা বলি। বুঝতে, নিজেকে জানতে অনেক হেল্প করে। হ্যাঁ, এবং নিজের ইমোশন চেকে রাখতে অনেক হেল্প করে। তো দেয়ার আর টাইমস, ধরো আমি সারাদিন অফিস শেষে বাসায় এসে ভাবছি যে আজকে সারাদিনে কি কি করলাম, কেন করলাম, আল্লাহ এটা কেন করলাম, ওইটা কেন করলাম। ঠিক একটা পর্যায়ে গিয়ে আমি নিজেকে বলি যে নাজিবা, ওয়াই আর ইউ ডুইং দিস, ওয়াই ইউ ডুইং দিস টু ইয়ারসেলফ? তুমি কি পাস্টে গিয়ে এটা চেঞ্জ করতে পারবা? সেটা তো পারবা না। তোমার যদি কিছু খারাপ লেগে থাকে নিজের ব্যাপারে, জাস্ট মেক শিওর পরের দিন এটা আর করবা না। Finished. Stop overthinking. So, I talk to myself and I calm myself down. Wow, that's really nice. When you feel extremely low, what you did to lift yourself up? My cats. Oh. আমার আর কিচ্ছু নাই। আমি আমার মানে বিড়ালদের আশেপাশে থাকলে আমি আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন। আর বোনাস থাকে যদি বাসায় তখন মা বাবা দুজনেই থাকে, তো ওইটাই আমার ছোট্ট পরিবার, আমার 5টা বিড়াল, আমার মা বাবা। এখানে থাকলে আই এম অ্যাট মাই বেস্ট, আই এম অ্যাট মাই হ্যাপিয়েস্ট। ওকে, কিন্তু তোমার সেই বিড়ালগুলোর মধ্যে থেকেও তোমার 2টো বিড়ালকে গত 2 বছরে মানে পরপরই একদম একটা বিড়াল, একটা কুকুর। একটা বিড়াল, একটা কুকুর। হ্যাঁ, আমার খেয়াল আছে তোমার 2টা পেটকে তোমার বিদায় জানাতে হয়। 2024-এর জুলাইয়ে আমি লিওকে হারাই। লিও আমাদের সাথে 19.5 বছর ছিল, সো হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান। আর প্যাডফুট চলে গেল এই নভেম্বরের শেষের দিকে। শি ওয়াজ 15। হ্যাঁ, তো দে লিভড উইথ আস অনেক বছর। হ্যাঁ, অনেক ইমোশন, অনেক স্মৃতি। এবং এখন আমি দেখি তুমি মাঝে মাঝে ওদের ছবিগুলো পোস্ট করো, খুব ইমোশনাল হয়ে যাও তুমি। ওয়েল, ইমোশনাল কিন্তু আমরা আরেকটা জায়গাতেও হয়ে যাই, যখন আমরা যারা পারফর্মার আছি তারা আমরা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হই। বুলিং এর কথা যদি বলি, এবং আমিও যেমন শুরুর দিকে তো ঠিকঠাক ছিল সব কিছু, কিন্তু আমি এটা আমার কলিগদের ক্ষেত্রেও দেখলাম। আমি নিজে যখন একটু পপুলারিটি পাওয়া শুরু করলাম, আমিও আমার ক্ষেত্রেও দেখলাম। আমি জানি না, কিছু মানুষ হয়তোবা এটা করে হয়তোবা তারা অনেক শান্তি পান, কিন্তু তারা হয়তোবা এটা ভেবে দেখেন না যে তারা কিন্তু আরেকটা মানুষকে একটা মানসিক অশান্তির মধ্যে ফেলে দিলেন। এবং আমার কাছে যেমন ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছিল, আজকে লাইভে আমি বলতে চাই, কারণ আমি জানি যে আজকে এই লাইভে অনেক নতুন দর্শকও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের যে নাটকে যে মারা থাকেন, তারা সবাই মিলে একটা পিকনিকে গিয়েছিলেন। তাদের কিছু ছবি নিয়ে আমি দেখলাম যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সমালোচনা করা হচ্ছে। আবার তোমরা একটা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলে, মাসুম আঙ্কেল আর মিলি আন্টি, দে আর হাজব্যান্ড ওয়াইফ, এবং তারা যথেষ্ট বয়স হয়েছে তাদের। আমি খেয়াল করে দেখলাম যে কিছু বিকৃত রুচির মানুষ, আমি এভাবেই বলছি, যে তারা এটা বলতে দ্বিধাবোধ করেনি। মানে মিলি আন্টিকে নিয়েও তারা খুব এক্সট্রিম লেভেলের কমেন্ট করছে। তোমার কাছে আমার প্রশ্ন আপু, অ্যাজ আ ফিমেল, একটা মেয়ে হিসেবে, একজন পারফর্মার হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, ফ্রম এভরি পার্সপেক্টিভ, এই ধরনের কমেন্টের রিপ্লাই তোমার জন্য কি? আমি আগে কিন্তু অনেক রিপ্লাই করতাম এরকম। তুমি সম্ভবত পোস্টও করেছিলে এই ইস্যুটাকে নিয়ে, একটা পোস্ট করেছিলে এটা নিয়ে, এবং এটা নিয়ে অনেক লেখালেখিও করেছি। আমার পত্রিকাতেই আমি অনেক লেখালেখি করেছি এটা নিয়ে। যেটা আমি দেখেছি, আগে অনেক রেগে যেতাম, অনেক কমেন্ট করতাম, কমেন্ট ব্যাক করতাম, গালাগালি করতাম মাঝে মাঝে, মানে অন্য লেভেলে রাগ চলে যায়। তুমি জানো এটা কেমন লাগে। কিন্তু তুমি একটা কথা বললে না, যে ওরা আসলে কখনো ভাবে না যে একটা অন্য মানুষকে আক্রমণ করছে। একটা পর্যায়ে গিয়ে আমি শিখেছি যে ওদের এই ভাবনাটা বোধটা নেই, ওদের এই শিক্ষাটা নেই। তো আলটিমেটলি হোয়াট আই কাম মাই সেলফ ডাউন উইথ ইজ যে আই ফিল ব্যাড ফর দেম। যারা এটা করে আমার খুব কষ্ট লাগে যে ওরা
কোন পরিবার থেকে আসছে, ওদের মা বাবা কি ওদেরকে এতটুকু শিক্ষা দেয় না যে মানুষকে কষ্ট দিতে হয় না? এতটুকু শিক্ষা না পেয়ে যদি সেই দুনিয়াতে চলাফেরা করে তাহলে পোর হিম, পোর দ্যাট পারসন, আই পিটি দেম। সো এই পিটির লেন্স দিয়ে দেখি আমি আসলে যে মানুষগুলো অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করে, ওইটাই শুধু ধরে নিজেকে বড় মনে করে, তাহলে কত না সে নিজে ছোট, তাই না? সে কত না ছোট হলে যে এইটাতে তার সবচেয়ে বড় জয় লাগে। এবং আরেকটা জিনিস আমি সবসময় বলে এসেছি যে আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে এটাই সবচেয়ে বড় উল্লাসের ব্যাপার যে একটা মেয়েকে ছোট করতে পারলাম, একটা মেয়েকে ইনসাল্ট করতে পারলাম, একটা মেয়েকে হেনস্থা করতে পারলাম। এটা কিন্তু ওদের ব্যাপারেই বলে, যেই মেয়েটাকে হেনস্থা করছে তার ব্যাপারে কিন্তু কিছু বলে না। যে হামলাটা করছে, ইট স্পিক্স ভলিউম অ্যাবাউট দেম, it speaks volume about their family, their upbringing, their society. So I feel bad for them. I feel bad for them. ওকে, সো আমি এখান থেকে একটা কথা আসলে যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে যারা আমাদেরকে দেখবেন, এই আড্ডাটা যারা দেখবেন, তাদেরকে আসলে একটা কথা বলতে চাই যে হয়তোবা আমরা যারা আছি ক্যামেরার সামনে কাজ করছি, তারা হয়তোবা মানে ক্যামেরার সামনে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি দেখে আমরা কাজ করছি, কিন্তু তার মানে এই না যে আমাদের কোনো পার্সোনাল লাইফ নেই বা আমার কোনো মেন্টাল হেলথ বলতে কোনো সিস্টেম আমার মধ্যে নেই। সো যে কোনো কমেন্ট করার আগে, whether it's a good comment or a bad comment, a positive one or a negative one, think about it once, যে আপনাকে যদি সেম কথাটা বলা হয় তাহলে কি আপনি এটা নিতে পারবেন? আপনাকে কেউ ওই ধরনের কমেন্ট করলে কি আপনার কাছে এটা ভালো লাগবে? সো এইটা একবার একটু ভেবে নেবেন। কারণ তুমি কয়েকদিন আগেই দেখো, মানে ফর 2 weeks সবচেয়ে বড় আলোচনা, মানে আমাদের এই মুহূর্তে দেশে কত কিছু চলছে, কিন্তু মানুষের মুখে দুইটা সবচেয়ে বড় টপিক হচ্ছে একজনের বিয়ে, একজনের ডিভোর্স। I'm like, why? হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে ইটস আ পার্ট অফ লাইফ। এবং দুইটাতে কিন্তু মেয়েগুলোকে সবচেয়ে বেশি হ্যারাস করা হচ্ছে। মেয়েটা কিরকম, মেয়েটা কত খারাপ। আমার কথা হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে, আমি একটা ছেলেকেও সেম প্রায়োরিটিটা দিতে চাই যে কেন এই বুলিং এর শিকার কেন হব আমরা, জাস্ট বিকজ অফ আমরা একটু ক্যামেরার সামনে এসে কাজ করছি। সেটা অথচ ক্যামেরার সামনে আমরা আসছি এই দর্শকের জন্য, টু এন্টারটেইন দেম। We are giving our time and sweat and tears for them. এবং ওনারাই এসে যখন আমাদেরকে বলছে এই তুই এরকম, তখন কেমন লাগার কথা? এইটা আসলে এটা আমাকেও খুব আপসেট করে। এবং দেয়ার ওয়াজ আ টাইম যখন আমার সাথে, মানে আমার একটু এমনি তো ক্রাউডে আমার যেতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, আমার একটু সাফোকেশন ফিল হয়। তো শুরুর দিকে না এত নেগেটিভিটির মধ্যে যখন দিয়ে আমি যাচ্ছিলাম, তখন কেউ এসে আমার সাথে ছবি তুলতে গেলেও না আমার খুব অস্বস্তি কাজ করতো। দেন ওয়ান ডে আই রিয়ালাইজ যে কিছু মানুষ, হ্যাঁ এরকম সত্যি কথা, কিছু মানুষ আছে যে যারা অনেক নেগেটিভ মাইন্ডের, বা হয়তো বা আমার সাথে একটা ছবি তুলে সেটাই হয়তো বা তারা নিয়ে এমন কোনো নেগেটিভ একটা ক্যাপশন দিয়ে তাদের পোস্টে তারা উল্লাস প্রকাশ করছে। বাট দেয়ার আর অলসো সাম পিপল যারা আমাকে জেনুইনলি ভালোবাসে, যারা আমাকে দেখে জেনুইনলি হ্যাপি হচ্ছে, যারা আমার সাথে যখন ছবিটা তুলতে আসছে সেটা একটা অকৃত্রিম ভালোবাসা থেকে আসছে। এরকমও কিন্তু আমি তোমাকে বলবো যে ধরো কোনো একটা, আমি তো নিউজ পড়েছিও, কোনো একটা কমেন্ট আসলো খুবই বাজে, খুবই কুরুচিপূর্ণ, খুবই ইনসাল্টিং, তার নিচেই কিন্তু আরেকজন কমেন্ট করবে সামথিং গুড। হ্যাঁ, সো ওইটাও কিন্তু আরেকটা আলাদা একটা গুড পার্ট, যে অফকোর্স দেয়ার ইজ অলওয়েজ গুড, দেয়ার ইজ অলওয়েজ ব্যাড। ইউ নো হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আমি ব্যাপারটাকে এভাবে দেখি যে কথা বলার স্বাধীনতা আমাদের সবার আছে। সো যেহেতু আমি পাবলিক ফিগার, যেহেতু আমার কমেন্ট সেকশনটা আমি পাবলিকলি ওপেন করে রেখেছি, সো তুমি যেমন এখানে কমেন্ট করার অধিকার রাখো, আমিও সেই কমেন্ট আমার পেজে ডিলিট করার অধিকার রাখি। আমি একদম এটা করি যে আমার এটা ভালো লাগে না, ঈশ্বর এটা আমি আর দেখতে চাই না। তোমার এটা বলার দরকার ছিল, তুমি বলেছো। আই অলসো ডিড দ্য সেম, যে আমিও হচ্ছে রিপ্লাই দিতাম, আমার জায়গার পজিশনটাকে বা আমার পার্সপেক্টিভটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করতাম। Then one day I think, why am I doing it? কারণ আমার কথা দিয়ে তো আমি তাকে চেঞ্জ করতে পারবো না। এটা আমার ফেসবুক, আমার প্রোফাইল, আমার সারাক্ষণ দেখতে হবে না যদি আমি না চাই, রাইট, আমি সরিয়ে দিব। এবং আরেকজন আমার খুব মজা লাগে, ইয়াশ এটা খুব সুন্দর করে হ্যান্ডেল করে, হ্যাঁ ভাই ঠিক আছে দেখেন না, হ্যাঁ ভাই ঠিক আছে কইরেন না। এবং আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ ইয়াশ ভাইকে তো একদিনের নিজেকে এরকম ভাবে তৈরি করে নাই, তাকেও অনেক মেন্টাল হেলথ, মানে অনেক কিছুর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। এবং অপু আন্টির সাথে যখনই কথা হয় তিনি সবসময় বলে যে আমার ইয়াশ, আমার কানাই, সরি আমার সোনাই, আমার সোনাইটা না অনেক মানে ইমোশনাল,
হ্যাঁ, সো ও না এগুলোতে খুব ভেঙে পড়ে রে, কিন্তু আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম লাস্ট ইয়ার আমি দেখেছি যে ভাইয়া ভেঙে পড়ে ভেঙে নাই। পড়েনি, একদম ভেঙে পড়েনি, He and I stood loved so it. strong. I loved it. আমি খুবই মানে আমাকে যখন কেউ এটা নিয়ে প্রশ্ন করেছে আমি এটা নিয়ে খুব বোল্ডলি রিপ্লাই দিয়েছি, কারণ ভাই ইটস হিজ লাইফ, তাকে তার মতন করে থাকতে দাও। হু এম আই Exactly. টু জাজ ইউ? Yeah. হ্যাঁ, সো ওকে, অনলাইন হ্যারাসমেন্টস নিয়ে অনেক কথা হয়ে গেল, এবার একটু আসতে চাই তোমার জার্নালিজম নিয়ে, যেখানে তোমাকে বলছিলাম আমি বারবার যে নানা গুণে গুণান্বিত এবং বাঘিনী, যেটার জন্য আমি বলি কথায় কথায় উঠে এসেছিল যে তুমি বোল্ডলি রিপ্লাই দাও, সাংঘাতিক একটা তকমা তোমার সঙ্গে যুক্ত আছে। সো এই যে জার্নালিজম করতে যেয়ে কি কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করেছো তুমি আপু? চ্যালেঞ্জ তো আসলে মেয়ে হয়ে যে কোনো কাজ করলে চ্যালেঞ্জ ফেস করতে হয়, কিন্তু অনেস্টলি আমি যে ইনস্টিটিউশনে কাজ করি এখানের সবাই, আমি এমন কাউকে সিঙ্গল আউটও করতে পারবো না, আসলে সবাই খুবই, ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি বলবো আমি অফিসে ঢোকার পর মনে হয় যে আমি আসলে অন্য একটা পৃথিবীতে চলে গিয়েছি। তোমার কলিগরাও না খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ লাভলি কলিগস, আই হ্যাভ আ লাভলি ওয়ার্ক প্লেস, এবং যদিও অনেক বছরের নারীদের পার্টিসিপেশনের মাধ্যমে এটা অ্যাচিভ করা হয়েছে, কিন্তু আই উইল প্রাউডলি সে যে উই আর আ ভেরি জেন্ডার ফ্রেন্ডলি, ভেরি অ্যাকোমোডেটিং একটা অফিস। এবং ধরো যদি বলি যে একটা পর্যায়ে আমি নিউজে ঢোকার আগে আমি ফিচার্সে ছিলাম, আমি নিজে লেখালেখি করতাম, তারপরে না আমি এডিটিংয়ে ঢুকলাম, নিউজে ঢুকলাম। তার আগে কিন্তু মেয়েরা নাইট শিফট করতো না, করতে চাইতো না, এবং অফিসও কখনো জোর করতো না যে আচ্ছা ঠিক আছে সিকিউরিটির ব্যাপার আছে, আর মেয়েরাও বলতো যে হ্যাঁ ঠিক আছে সংসার আছে, পরিবার আছে, চলে যাব। আমি ঢোকার পর দেখলাম যে এতগুলো ছেলে নাইট শিফট করে, কেন আমি করবো না, আমাকে কেন করতে দেওয়া হবে না? তো ওরা বললো যে না করতে তো হবে না, মানে এটা বাধ্যতামূলক না, তুমি ইউ হ্যাভ দি অপশন। আই ওয়াজ লাইক না, ছেলে করবে আমিও করব, যদি ছেলেরা করতে পারে আমারও করতে হবে। মানে আমি একদম জিদের মতো নিয়ে নিলাম যে আমি নাইট শিফট করব। তো এইভাবে, এবং ওরা মেনে নিল, লাইক ও আসলে তুমি করবা? আমি বললাম হ্যাঁ, করো, ফাইন। ওয়াও, সো এখন তোমার সাথে আরো কতজন ফিমেল কলিগ নাইট শিফট করে? এখন তো রিপোর্টার্সেও অনেকজন আছে, আমাদের ডিজিটাল ডেস্কেও অনেকজন আছে, যদিও আমার এডিটিং ডেস্কে আমি একমাত্র মেয়ে যে নাইট, আমাদের আছেই দুটো মেয়ে আমাদের ডেস্কে, এবং আমি একমাত্র নাইট শিফট করি। কিন্তু আমি প্রতি বছর দেখি যে সংখ্যা বাড়ছে মেয়েদের, এবং এটা কিন্তু আমি বলবো আমার একজন আমাদের খুব পপুলার একজন সাংবাদিক আছে, নারী সাংবাদিক জাইমা ইসলাম, আমরা দুইজন খুব এক্সাইটেড হই, কারণ আমরা দুইজন একই ফ্লোরে নিউজে কাজ করি, এবং যত নতুন মেয়ে আসতে থাকে আমরা লাইক হ্যাঁ আমাদের দল ভারী হচ্ছে, দল ভারী হচ্ছে। তো হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জ তো বাইরে গিয়ে ধরো রিপোর্টিং যারা, ওরা বেশি চ্যালেঞ্জ ফেস করে, আমি তো ডেস্কে বসে এডিটিং এর কাজ করি, আমি বেশি চ্যালেঞ্জ ফেস করি না। যেটা আমার করতে হয় চ্যালেঞ্জ ফেস ইজ অন সোশ্যাল মিডিয়া, যখন নিউজের আমাদের ভিডিওগুলো যায়, ওই অনলাইন হ্যারাসমেন্ট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস আই ফেস। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট, আমি যদি বলি যে আমাকে যেমন একটা কথা শুরুর দিকে প্রায় শুনতে হতো, যেহেতু আমি খুবই শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় কথা বলি, তো অ্যাকসেন্ট নিয়ে একটা ঝামেলার মধ্যে প্রথম 1.5 বছর আমাকে ভালো স্ট্রাগল করতে হয়েছে, বাট থ্যাঙ্কস টু মাই 2 কো-স্টার্স জোভান ভাইয়া এবং ইয়াশ ভাইয়া, যারা কন্টিনিউয়াসলি আমার সাথে এখন তুমি আমাদের সাথে করছি গেছি খাইছি এভাবে কথা বলো। সো এখন অনেকটাই আমি ইমপ্রুভ করেছি, অনেক ভালো হই নাই বাট ইমপ্রুভ করেছি। সো আচ্ছা, এই আড্ডাটাতে যাওয়ার আগে আমরা কিছু টেক্সট পড়ে নেই বড়। ওকে, দেখি তোমার ব্যাপারে নতুন আর কি জানতে পারি। ওয়েল, টেক্সট পাঠিয়েছেন আমাদেরকে রোহিত, উনি লিখেছেন আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে দেখছি। ও থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস ফ্রম ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হোসেন লিখেছেন নাজিবা আপু, আপনার পেটসগুলোর ভিডিও আমার খুব ভালো লাগে, বিশেষ করে চুলবুলির ভিডিও। হ্যাঁ, আমার একটা বিড়াল আছে লিলি, ওকে লিলি, চুলবুলি দেখে। ওকে, অন্তর লিখেছেন আমি মানিহানি শর্ট ফিল্মটা হইচইতে দেখে নিয়েছিলাম, সবাই খুব ভালো অভিনয় করেছেন, অনন্য অভিনয় ছিল সকল আর্টিস্টদের। সত্যি কথা, এটা আমি কয়েকদিন আগে আমার মানে তানিম ভাইয়া বনলতা এক্সপ্রেস শুরু করার আগে ওনার সাথে দেখা হয়েছিল, তখন আমিও বলছিলাম যে ভাইয়া মানিহানিটা যদি এই সময় মুক্তি পেত তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। আমার প্রিয় একটা ক্যারেক্টার, একদমই তাই, আমাদেরও। বাহার লিখেছেন জাইরে উড়ে মিউজিক ভিডিওতে নাজিবা আপুর
ডান্সটা বেশ ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমার ডান্সকে তো সবাই খুব মিস করছে, এটা কিন্তু আমিও বুঝতে miss পারছি করছি। আমি। মাহবুব হাসান লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম এবং আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়েল, যেটা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে আমাকে যেমন শুরুর দিকে অনেকেই বলতো, মানে যারা রেগুলারলি আমাকে উপস্থাপনা ইতোমধ্যে তখন করে ফেলতে দেখেছে, তারা বলতো যে আয়শা উপস্থাপনা থেকে বের হও, একটু ন্যাচারাল ওয়েতে অ্যাক্টিং করো। বা যেমন গত বছরও আমি 4 মাসের জন্য বিরতি নিয়েছিলাম একটা রিয়ালিটি শো হোস্ট করব দেখে, তখন আমাকে বারবার বলা হচ্ছে আয়শা কেন উপস্থাপনা, তুমি নাটকে থাকো, অভিনয়ে থাকো। সো তোমাকে কি কখনো তোমারও যেহেতু ক্যারিয়ার দুইটা এবং আমাদেরটা অলমোস্ট সেম, তুমি হ্যাঁ। শুধুমাত্র সাংবাদিকতা, আমি হচ্ছে গিয়ে ফার্মাসি থেকে পড়া, একটু কি খালি আমাদের ডিফারেন্ট, বাকি তিনটা সেক্টরই আমাদের একই, সেম। হ্যাঁ। সো তোমাকে কি এরকম কখনো ফেস করতে হয়েছে যে নাজিবা তুমি অনেক দ্রুত কথা বলছো, উপস্থাপনার মতো হ্যাঁ কথা অনেক, বলছো? ও আল্লাহ অনেক, এটা আ- অনেক okay, হয়েছে, এটা finally. আমার, হ্যাঁ অনেক হয়েছে। এবং আমার না সবচেয়ে আমি মানে একটা ইয়ের মধ্যে পড়ে যাই। আমার মনে আছে আমি যখন মানিহানি যখন শুটিং করছি, আমি তো তখন গোয়েন্দা, তো ইন্টারোগেশনের সিন, ওখানে গালাগালি আছে, ওখানে চড় থাপ্পড় আছে, এবং মানে যারা ল এনফোর্সমেন্টে ওরা তো একটু রাফ এন্ড রাগেড ভাবেই কথা বলে। তো যখন প্রথম শুট করছি, আমার মনে আছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আমি ওকে ছোটন দেখে, ছোটনদা বলি। আমরা একটা ইন্টারোগেশন সিন করছি, আমি সিনটা শুট টুট করে আমার কয়েকটা খুব গালাগালির কয়েকটা ডায়লগ ছিল, আমি দেওয়ার পর আমি এসে ছোটনকে জিজ্ঞেস করলাম যে ছোটন এটা কি হয়েছে, বলে নাজিবা তোমাকে সত্যি করে বলি, আমি বলি হ্যাঁ বলো, বলছে মনে হচ্ছে ছায়ানট থেকে বের হয়ে কেউ খুব কষ্ট করে গালি দেওয়ার চেষ্টা করছে। তারপর তো আমি হ্যাঁ তাহলে আমি এটা কিভাবে করব, কিন্তু থ্যাঙ্কস টু হিম এন্ড থ্যাঙ্কস টু এভরিবডি অন সেট, ওরা হচ্ছে আমাকে সমানে গালিগালাজ আর টিয়ে শিখিয়ে টিখিয়ে যে কোনোভাবে ভাষাটা যেন ঠিক করা হয়। যেটা পরে প্রবলেম হলো যে ওইখান থেকে আমি আর বের হতে পারি না। ওহো। দেখা যাচ্ছে আমি এত স্ল্যাং ভাবে কথা বলছি, আমার মা বলছে যে তোমার ভাষার কি হলো। মা এত কষ্ট করে আমাকে খেয়েছি গিয়েছি হ্যাঁ, শিখিয়েছে, মিলিয়ন ওই- ডুগু তো খুব শুদ্ধ ভাষায় হ্যাঁ, কথা এবং ওটা বলে। হঠাৎ করে হয়ে গেল করছি গেছি খাইছি। মা বলে যে আমি এত কষ্ট করে অফিসে দেখা যাচ্ছে যে আমি এইভাবে গোয়েন্দার মতো কথা বলছি, ওরাও অবাক যে তোমার কি হলো, তোমার ভাষা। কিন্তু হ্যাঁ থ্যাঙ্কফুলি এখন মনে হয় অনেক কিছু করার পর আমি সামহাউ ইন দ্য মিডলে চলে এসেছি, যে এখন ব্যালেন্স হ্যাঁ করা যখন যাবে। যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে রাইট, পারি। যেমন আমাকে এটা নিয়ে সবাই বলতো এবং আমি না বলতে বলতে আমার মানে গলা ব্যথা হয়ে গিয়েছিল যে ভাইয়া আমাদের বাসার প্র্যাকটিসটাই এটা, Yeah. যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো। আর ছোটবেলাতে তো আমি একটু বেশি মানে মাম্মার ভাষায় আমি যদি বলি বেশি ট্যাকনা ছিলাম। আচ্ছা। সো আমি হচ্ছে কি একটু ওভার মানে ভেবে রাখতাম সবকিছু, যে আমি এভাবে চিন্তা করতাম আমি এত ভালো একটা স্কুলে পড়ি, এত ভালো একটা বাসায় থেকে এত সুন্দর পোশাক পরি, আমি কেন করছি গেছি খাইছি এভাবে কথা Exactly, বলবো, হ্যাঁ, না, আমি করেছি গিয়েছি এভাবে কথা বলবো। আমারটা কিন্তু অন্য ছিল, আমারটা ছিল মা। ওকে, মা বাসায় করছি গেছি খাইছি একদমই পছন্দ করতো না। উল্টা কি আমরা যখন যদি জোস শব্দটা কখনো ইউজ করতাম, আমরা বলতাম জোস কি, এটা কি শব্দ, জোস কি, এই বাসায় জোস নামে কোনো শব্দ নাই। তো মা অনেক কষ্ট করে আমাদেরকে করেছি গিয়েছি খেয়েছি এটা শিখিয়েছিল, এবং এখানে এসে কয়েকটা কাজ করার পর ওইটাও না, আমাদের বাসায় যেমন আবার তুই করে বলাটা একটু মানে ইভেন Same. তো যারা আমাদের হেল্পিং হ্যান্ড তাদের সাথে আমরা কেউ তুই করে কথা বলি না, আমরা তুমি করে কথা হ্যাঁ, বলি। আমাদের বাসায়ও একই, আমাদের বাসায় কেউ কাউকে তুই করে বলে তুই না, করে হ্যাঁ, বলে না, হ্যাঁ, খুবই খুবই রেসপেক্ট। এখন যেমন আমাদের কাজিনরা এখন সবাই বড় হয়েছে, এখন দেখা যায় যে যার সাথে আমার 8-10 বছরের গ্যাপ, সে হয়তো বা আমাকে তুই করে বলছে, যেহেতু সে এখন দেশের বাইরে থাকে। সো কথায় কথায় হয়তো বা হঠাৎ করে চলে আসে, আমি তখন ভাবি ওকে। এবং আমাকে এটা ফেস করতে হয়েছে ইভেন দো ইউনিভার্সিটিতেও। আমি তো আমার জুনিয়র, আমার ব্যাচমেট, আমার সিনিয়র সবাইকে আমি আপনি করে বলতাম। তো 4 বছর আপনি করে বলার পর যখন আমাদের গ্রাজুয়েশন ডান হয়ে যায়, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয় বেসিক্যালি করোনার মধ্যে। তো তারপর তো আচ্ছা, সবাই ফোনে right, কথা বলছি, হ্যাঁ। ভিডিও কলে কথা বলছি। when I started addressing them as তুমি, they are like আচ্ছা, ওরাও ইউজড টু ছিল না। দোস্ত তুই না আমাদেরকে আপনি করেই তুমি বল, তুইটা না কেমন জানি মানে তুই এর থেকেও বেশি ছোট আমার পর্যায়ে। কিন্তু ফ্রেন্ডের মধ্যে কারোর সাথে আমার তুই তো করেই হয় না, আমার শুধু একটা ফ্রেন্ড, তাও বিকজ শি স্টার্টেড ইট, এবং ও নিতই না যে তুই আমাকে কেন তুমি করে বলবি, আমি তোর ফ্রেন্ড, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে তুই করেই করেই বলবি। বলবি। তারপর ওর সাথে থেকে থেকে তারপর ওইটা, বাট শি ইজ দি অনলি পারসন ইন দ্য হোল ওয়ার্ল্ড যাকে আমি তুই করে বলি। ও ওয়াও ওয়াও, এরকম এরকম ফ্রেন্ড থাকাটা না আমার কাছে মনে হয়
ব্লেসিং। হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডশিপের কথা যেহেতু আসলো, রিসেন্টলি আমাদেরই একজন কলিগের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে তিনি একটা কথা বলেছিলেন যেটাকে আমি একটু কোট করছি। আমি ইন্ডাস্ট্রিতে সবাইকে মানে যাকে পেয়েছি তাকে আমি ফ্রেন্ড বলে ভাবিনি বা ডাকিনি। আমার গুটি কয়েক বন্ধু আছে, আর বাকিদেরকে তারা আমার কলিগ, আমি সেভাবেই রেখেছি, আনকোটিং। সো আমার কাছে না এই বিষয়টা খুব ভালো লেগেছে। Same, হ্যাঁ। এবং আমিও না মানে আমি এটি স্কুলে কলেজে বা এখন পর্যন্ত আমি এটাই আসলে মেনটেন করি। সো হোয়াট অ্যাবাউট ইউ? আমি কিন্তু Same. তোমাকে দেখি প্রচুর ফ্রেন্ডলি তুমি, হ্যাঁ। ওয়েদার ইটস এলি টাপু, যদিও উনি তোমার কলিগ Senior, ছিলেন, হ্যাঁ। বা যদি আমি ইয়াশ ভাইয়ের কথা বলি বা এনিওয়ান, আমি দেখি তুমি কিন্তু সবার সাথে খুব ফ্রেন্ডলি, ওয়েদার শি অর হ্যাঁ। হি ইজ ইওর ফ্রেন্ড অর নট। এখন there is মানে ফ্রেন্ডলি হওয়া একটা জিনিস, কিন্তু আবার ফ্রেন্ড মানা আরেকটা জিনিস। ফ্রেন্ডলি বলতে কি, অবভিয়াসলি আমি কারোর সাথে আমার যেই রিজার্ভেশনে হোক না কেন, সেটে আমার ভাইবও মিলছে না, একই টাইপের মানুষ না আমরা, বাট আই হ্যাভ নো রিজন টু মিসবিহেভ। তো অবভিয়াসলি আমি তার সাথে ফ্রেন্ডলি আচরণই করব, কিন্তু আদৌ ফ্রেন্ড হিসেবে দেখবো কিনা ওইটা খুবই মানে এটা আপেক্ষিক, এটা ডিপেন্ডস অন দ্য পার্সন আই এম উইথ। ধরো আমি Right. তোমার সাথে খুব ফ্রেন্ডলি, Friendly, হ্যাঁ, right, এবং হ্যাঁ। আমি তোমাকে ফ্রেন্ড মানি অন সেট, কিন্তু ইটস নট লাইক আমি একই সেটে সবাইকেই একইভাবে দেখছি। Friend ভাবছি, আমি right. তোমাকে দেখছি একভাবে, ধরো পাশে যে বসে আছে তাকে দেখছি অন্যভাবে, অন্যভাবে। অ্যাকোয়েন্টেন্স বা কো অ্যাক্টর, বাট আই এম সিইং ইউ অ্যাজ আ ফ্রেন্ড। দেখা যাবে ব্যবহার হয়তো একই, কিন্তু আড্ডাটা হচ্ছে তোমার সাথে। রাইট। সো হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশনটা আমার মধ্যেও আছে। সবাই আমার কো আর্টিস্ট, সবাই আমার কো অ্যাক্টর, কিন্তু নট এভরিবডি ইজ মাই ফ্রেন্ড। দ্যাট টাইটেল গোজ টু অনলি স্পেশাল পিপল। রাইট, আমি ওটাতে একদম ট্রুলি অ্যাগ্রি করি। এবং অনেকে যেমন আমাকে বলে যে না, ও আমাকে ফ্রেন্ড ভাবে দেখে আমি ওকে ফ্রেন্ড ভাবি, কেন জানি আমি এটা পারি না। কারণ আমি না যাকে আমি ফ্রেন্ড ভাবি তাকে আমি ফ্রেন্ডই ভাবি। যেমন তোমাকে আমি সবসময় একটা বড় আপুর জায়গার থেকে দেখি, যে সে আমার কলিগ, Yeah. বাট আমি তাকে আমার বড় আপুর জায়গাতে দেখছি। সো আমি না কখনো এর বাইরে তোমাকে ভাবতে পারি না। সো আমাকেও যেমন কখনো কোনো আমার যাকে আমি ফ্রেন্ড ভাবছি, সে যদি আমাকে হঠাৎ করে বলে বসে যে ফর এন এক্সাম্পল যে উই আর কম্পিটিটর, আমি না তখন কোনোভাবে এটা নিতে পারি না। অ্যান্ড ফ্রম দ্যাট ডে আমি তাকে তার পার্সপেক্টিভ থেকে দেখা শুরু করে দিই। সো হ্যাভ ইউ এভার ফেস দিস টু? না, I don't see anybody as my competitor. I am my only এক্স্যাক্টলি, competitor. সেটা তো আমিও ভাবি, কিন্তু যখন তুমি দেখছো যে কেউ তোমাকে তার কম্পিটিটর হিসেবে ভাবছে, তখন তাকে তুমি কিভাবে দেখো আসলে? আমি ওইটাও কিন্তু it doesn't change my view. Overlook করো, হ্যাঁ, okay. it doesn't matter to me. ও আমাকে যেই চোখে দেখছে, that's their problem. এখন আমাকে যদি কম্পিটিশন মনে করে থাকে, তাহলে হয়তো বা I must have done something good, যে সে মনে করছে যে আমার মতো বা আমার থেকে বেটার হতে হবে তাকে, that's completely fine. কিন্তু আমার দৃষ্টিভঙ্গি তার প্রতি এটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। Yeah. সো কখনো কি তোমার এরকম হয়েছে যে ধরো তুমি একটা মানে কারোর সাথে তুমি কাজ করতে, সো হোয়েন ইউ স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্যাম, তখন তোমাদের মধ্যে খুব ফ্রেন্ডলি একটা ভালো একটা গুড বন্ডিং ছিল, অ্যান্ড দেন একটা গ্যাপ গেল, তারপর যখন আবার কাজ করলে তুমি দেখলে যে দে আর কমপ্লিটলি স্ট্রেঞ্জার টু ইউ, দে হ্যাভ চেঞ্জ। কারণ এভরিডে তো আমরা একটু গ্রো করি, একটু চেঞ্জ হই। সো এরকম কি কখনো তুমি ফিল করেছো, সেটা তোমার কাজের ক্ষেত্রে হোক, যখন তুমি ক্লাস করতে তখন হোক, কোনো সময় লাইফে? এটা হয়তো হয়েছে, হ্যাঁ, আই এম শিওর হয়েছে, এটা সবার লাইফে হয়, কিন্তু আই ডোন্ট থিংক আই হেল্ড ইট, মানে মনে রাখার মতো আমি কখনো এটা ধরে রাখিনি। কিন্তু তবে আমার নিজস্ব একটা প্রবলেম আছে, এবং এই কমপ্লেনটা আমি সবার কাছ থেকে শুনি। আমি কিন্তু একটা কাজে, ধরো একটা লং টার্ম প্রজেক্টে যুক্ত হলাম, ধরো 3 মাস ধরে আমরা একটা প্রজেক্টের সাথে কাজ করছি, এবং সবার সাথে আমি খুব ফ্রেন্ডলি, যেটা আমি নর্মালি আমি কমফোর্টেবল থাকার জন্য, নিজেকে কমফোর্টেবল রাখার জন্য আমার যা comfortable করতে zone হয়, create করে হ্যাঁ, ফেলো, আমি সেটা করি। Once that project is over, I move on. Right. I move on very easily. এবং ধরো ওরা এক্সপেক্ট করছে যে I will keep in touch, বা আমরা পরে গিয়ে আড্ডা মারবো, বা হ্যাঁ আমরা চলো বা এখন দেখা করি, তখন দেখা করি। I get busy with my Right. next chapter. তখন I'm like, না, আমি আসলে এটা নিয়ে এখন ব্যস্ত। So এটা আমি জানি না how much of a good thing or a bad thing it is. I sometimes feel bad যে আমরা এত আসলে একটা ভালো বন্ড তৈরি করেছিলাম, কিন্তু আমি ওটা ধরে রাখতে পারছি না। কিন্তু
তুমি জানো আই থিঙ্ক ইউ মাইট অলসো ফেস দ্য সেম থিং, এতগুলা ফিল্ডে একসাথে কাজ করা ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্যাট। সবাইকে না সবসময় হ্যাপি করাও যায় না, করা যায় না, হ্যাঁ। একদমই তাই। তো তখন আসলে নিজেকে চুজ করে নিতে হয় যে হোয়াটস বেটার ফর মি। Right. হ্যাঁ, এখন জাস্ট ফর দ্য সেক অফ হ্যাঙ্গিং আউট, জাস্ট ওদেরকে খুশি করার জন্য আমি যে এত ব্যস্ততার মধ্যে টাইম বের করব, এটা কি আদৌ ওয়ার্থ ইট? ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ এই টাফ কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে হয়। So, অ্যাবসলিউটলি হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। অনেক ভালো একটা আড্ডা হচ্ছিল, বাট আনফরচুনেটলি টাইম প্রায় শেষের দিকে। তবে যাওয়ার আগে দর্শক আপনাদের কিছু টেক্সট আমরা পড়ে নিতে চাই, কারণ এত কষ্ট করে মধ্যরাত পর্যন্ত আপনারাও আমাদের সঙ্গে জেগে আছেন। সো আপনাদের মন খারাপ করাতে চাই না, পড়ে নিচ্ছি আপনাদের পাঠানো কিছু টেক্সট। ওয়েল, আমাদেরকে রিফাত লিখেছেন, দেখছি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো Thank মাচ you. আমাদের সঙ্গে থাকার জন্য। সুমিম 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 লিখেছেন, মিলি ম্যামকে অভিনেত্রীর সাথে সাথে মানুষ হিসেবেও আমার খুব ভালো লাগে। যেমন মিলি ম্যাম অভিনয় করেন, নাজিব আপু তেমন ভালো অভিনয় করেন, মাশাআল্লাহ। ও থ্যাংক Thank ইউ you সো so মাচ, much. এটা Thank অনেক you. ভালো একটা হ্যাঁ, কমপ্লিমেন্ট, yeah, মানে thank you so মামের much. একসাথে একটা হ্যাঁ। কমপ্লিমেন্ট, ওয়াও। জমিন উদ্দিন লিখেছেন, অসাধারণ লাইফ চলছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদিও রাতের আড্ডা আমার প্রথমবার যুক্ত হওয়া, দর্শক আপনারা জানেন যারা রাতের আড্ডার নিয়মিত দর্শক, এবং প্রথম গেস্ট হিসেবে আমি নাজিব আপুকে এবং পেয়েছি। এটা আমরা আসলে লাইভে আসার আগেই আমি আগে, বলছিলাম হ্যাঁ, যে হ্যাঁ। তোমার প্রথম এপিসোডে আমি Yes. গেস্ট হতে পেরে আই এম ট্রুলি অনার্ড। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপুও আমাকে একটা কমফোর্টেবল ফিল তো করাচ্ছে, সাথে দর্শক আপনারাও আমাকে কমফোর্টেবল ফিল করাচ্ছেন। মোহন লিখেছেন, ফজলুর রহমান বাবু স্যারের সাথে রঙের অনেক রং নাটকে মেয়ের ক্যারেক্টারে নাজিবা আপুর অভিনয় প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই আপুর অভিনয়ের ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের খুব প্রিয় একটা পছন্দের প্রজেক্ট একটা ছিল, কাজ, একটা তাই না? হ্যাঁ পছন্দের ও। একটা সরকার রনক রিপনের পরিচালনায় খুবই। ওয়াও, নাইস। বিপ্লব লিখেছেন, এনটিভিতে পরিচালিত যোদ্ধা নাটকটা করোনার সময়ের সবচেয়ে বেস্ট নাটক, অপূর্ব Thank ভাই you ও so নাজিবা much. আপুর Thank you so অসাধারণ much. অভিনয় Thank ছিল। you. হ্যাঁ, এটাও শিহাব শাহিনের করা। ও, হ্যাঁ। আমি তাহলে এটা অবশ্যই দেখে নিব, এটা এটা সামহাও আমার দেখা হ্যাঁ, হয়নি। এটা কোভিডের সময় অপূর্ব ভাইয়া ডুয়াল রোল প্লে করেছিল। দুইটা ওয়ার দেখানো, যে 71-এ এবং করোনার যে ওয়ারটা। সো খুব ভালো ছিল। অপূর্ব ভাইয়া ওয়াজ গ্রেট অ্যাজ Wow. অলওয়েজ। শিহাব ভাই, আমরা কিন্তু আপনাকে মিস করেছি। শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি একটু ব্যস্ত আছেন। হ্যাঁ। সো উই মিসড ইউ আ লট, বাট আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট উইশ বেস্ট অফ লাক ফর ক্যাকটাস। আরো ভালো ভালো গল্প নিয়ে আপনি আসেন, এবং এই বছর আমাদেরকে নতুন একটা সিনেমা আপনি উপহার দেন। একদমই যেহেতু শেষের দিকে চলে এসেছি, সো বিদায় বেলায় তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে আসলে যেটা বলতে চাই, যে আপনারা তো শুনেছেন আমাদের আলোচনায় আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলেছি, যেটা হচ্ছে আমাদের নারীদেরকে সামাজিকভাবে খুবই একটা খারাপ পজিশনের মধ্যে রাখা। তো এগুলো থেকেই বিরতি থাকার আপনাদের কাছে অনুরোধ। আপনারা প্লিজ মানুষকে মানুষ হিসেবে ট্রিট করেন, আপনারা একটু ভেবেচিন্তে কাজগুলো করেন, ভেবেচিন্তে কথাগুলো বলেন। আপনারাও শান্তিতে থাকবেন, আমরাও সুস্থ থাকবো। দ্যাটস অল উই ওয়ান্ট। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর একটা মেসেজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, আমি জানি তোমার কাজের শিফটটাই হচ্ছে রাত্রেবেলা, কিন্তু তুমি আজকের দিনটাতেই ফ্রি ছিলে। অ্যান্ড থ্যাংক ইউ যে আমি প্রথম গেস্ট হিসেবেই তোমাকে And পেয়ে thank গেলাম। you for having me as your first guest. I'm so happy. I'm so happy as well. Love you so much. Love So you. দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডা। অনেক অনেক ধন্যবাদ মধ্যরাত অবধি আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কিন্তু আপনাদের কমেন্ট সেকশনটা আপনাদের জন্য উন্মুক্ত আছে, সো আপনারা চাইলে পরবর্তী পর্বে কাকে অতিথি হিসেবে দেখতে চান সেটাও আপনারা মন্তব্য করে জানাতে পারেন, এবং আজকের পর্বটি কেমন লাগলো সেটা তো জানাতে অবশ্যই ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।